বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিও হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন এনএসটিভি সংবাদ www.dailynewsstar.com নিউজ স্টার টাওয়ার ভবন, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, বাংলার 21, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টম সিয়ান রিপ্রেজেন্ট, গোলদাস সিটি আবাসিক, বেনাপোল সিটি যশোর, গোলদাস সিটি জামে মসজিদ, বেনাপোল সিটি যশোর, হোটেল বেনাপোল আবাসিক, যশোর কলকাতা রোড, বেনাপোল সিটি, বেনাপোল যশোর আমাদের অনুষ্ঠানগুলির বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ। শুরুতেই সেই অগ্নিঝরা মার্চ 1971-এর বঙ্গবন্ধুর 7ই মার্চের যে ভাষণ, জিয়াউর রহমানের এই রিড আউট এবং মুক্তিযুদ্ধের সময় আমাদের যেটা গ্রান্ড স্যালুট এবং জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই প্রোগ্রামটি আজ 15ই মার্চ 2026, এই যে 7ই মার্চ 1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারওয়ার্দী উদ্যান যে স্বাধীনতার ঘোষণা এবং ভাষণ দিয়েছিল, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। আমি 265 দিনই রণাঙ্গনের বনগা বেনাপোলের আমি এই যে মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি শব্দ দূষণে নষ্ট হয়, এখনো নষ্ট। জিয়াউর রহমান সাহেব 27 মার্চ 1971 কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর ভাষণটি যেভাবে পাঠ করেন, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। সেই রকমটা ভাবেই আর কি মুক্তিযুদ্ধ চলাকালীন আমাদের যেটা গ্র্যান্ড স্যালুট শিখিয়েছিল, আমার সেক্টরটা ছিল 8 সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। এই যে এইটি আমার সেই বাচ্চা মুক্তিযুদ্ধকালীন ছবি এবং প্রোগ্রামরত ছবি। আর এই যে বনগা বেনাপোল যেটা রণাঙ্গন ছিল আর কি মুক্তিযুদ্ধের সময়ের যে রণাঙ্গন, লাইভ ট্রি জীবন গাছ, এই জায়গাটি এখন আমাদের আর কি। তো সেই জায়গাটাই আর কি 265 দিন যুদ্ধ শেষে এই যে বাংলাদেশটা স্বাধীন হয়। তো আমাদের সেই আমার সেক্টর কমান্ডার ছিল মেজর মঞ্জুর রহমান, 8 নম্বর সেক্টর। এই যেটা আর কি মুক্ত অঞ্চল ছিল 3.5 কিলোমিটার এরিয়া, জয়ন্তীপুর, সাদিপুর, নিচেই বাংকার ছিল 500টির মতো আর কি। তো এই জায়গাটা দিয়েই আর কি ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে, ওপর দিয়ে 7 ডিসেম্বর 100 বিমান যশোর ক্যান্টনমেন্ট এইটা দখল করে নেওয়ার পরে যশোর জেলাটা স্বাধীন হয়। এইটা সেই 7 ডিসেম্বর স্লোগান দিচ্ছি, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, জয় হোক জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই সেই লাইভ ট্রি বা জীবন গাছ। এখানটাই ছিল 8 নম্বর সেক্টরের হেডকোয়ার্টার, সাদিপুর, জয়ন্তীপুর। এখান থেকেই মোটরের গোলা ছোড়া হতো, মেশিন গানের গোলা ছোড়া হতো। তো সেই জায়গাটাই আর কি আমি যুদ্ধ করেছি 265 দিন। যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট। আমাদের মেজর মঞ্জুর রহমান, সেই মেজর মঞ্জুর রহমানই আর কি 1981 সালের এই যে 30 মে সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন। 4 জুন 1981 মেজর মঞ্জুর তখন চট্টগ্রাম ক্যান্টনমেন্টে দায়িত্বরত, তাকে আসামি মনে করে মব পিটানিতে, গণপিটানিতে 4 জুন 1981 মেজর মঞ্জুর 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, আমার সেক্টর কমান্ডার আমি এম শাহজাহান আলী গোলদার
এই যে আমার সেই বাচ্চা ছবিটি আমি এই মাইনর ফ্রিডম ফাইটার, আমার এই যে নামকরণটা শ্রেষ্ঠ মাইনর ফ্রিডম ফাইটার নামকরণ করেন এখানে মেজর মঞ্জুর রহমান, আমার এই যে নিয়মিত উপস্থাপক, এই দুই বাংলার কবি নজমুল হেলাল মহোদয়, আপনি এসে গেছেন, আপনার আসন গ্রহণ করুন। আমি এখান থেকে এই যে 1971 সালের সেই বঙ্গবন্ধুর ভাষণের ওপরেই, যেহেতু মার্চ মাস, এই উপলক্ষেই আর কি আমার এখানে যেটা বলার, আমাদের মুক্তিযুদ্ধের সময়কার মেজর মঞ্জুর রহমান যেটা আমাদের গ্র্যান্ড স্যালুট শিখিয়েছিল, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই জায়গাটায় আমাদের যে নিয়ামক শক্তিটা ছিল, আমি ওই সময়তেই আর কি মে মাস 1971 তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদের রিফিউজি ক্যাম্পে এসেছিল আর বলেছিল, ওই যে जो लोग जय बांग्ला का मुजीबार का देश का इधर आ गया और जो भी आने वाला है, इधर जो वेस्ट बंगाल का सेंट्रल गवर्नमेंट का ऑफिसियो हो, रिहेबिलिटेशन ऑफिसर हो, जय बांग्ला का मुजीबार का देश का आदमी को देखभाल करो। जय बांग्ला का मुजीबार का देश का आदमी लोग को देखभाल राने खाने बिल्कुल इंडिया करेगा। এটা কিন্তু ইন্দিরা গান্ধী বলে নাই আর কি যে ইন্দিরা গান্ধী সরকার করবে, এটা এই যে ইন্ডিয়া করবে, সেই মর্মেই আর কি আমি 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। এই 71 উপলক্ষে বর্তমান ছাত্র জনতা সরকারের সাথেই একটি ভোট হয়েছে, গণভোট। এই গণভোট আমি 1977 সালে দেখেছি। তৎকালীন আর কি মেজর থেকে জেনারেল থেকে রাষ্ট্রপতি, যিনি একমাত্র ব্যক্তি আর কি সংসদ প্রধান, সংবিধান প্রধান, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, মিলিটারি প্রধান ছিলেন জিয়াউর রহমান সাহেব। তদুপরি 7.5 কোটি মানুষ, 5 কোটির ওপরে ভোটারের মতামতটা চেয়েছিলেন। আপনারা কি আমাকে এই দেশ পরিচালনার দায়ভার দিতে চান? যদি আমাকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চান, তাহলে আপনারা হানা হিসাবে আমাকে জানান। তারপরে জিয়াউর রহমান সাহেব হানা ভোটের মাধ্যম দিয়ে 1977 সালে আর কি এই যে 1975 সালে বঙ্গবন্ধু কিল হওয়ার পরে 7 মাসের মোস্তাকের সরকার, এরপর জিয়াউর রহমান সাহেব আর কি এই যে হানা ভোটের মাধ্যম দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1979 সালে, ইতিপূর্বে 1973 সালে বঙ্গবন্ধু একটি যেটা প্রথম জাতীয় সংসদ নির্বাচন দেন, তখন বঙ্গবন্ধু ছিলেন এই যে সরকার প্রধান, অর্থাৎ এই পৃথিবীর 2 জন মানুষই আর কি কোনো দেশ ক্রিয়েট হওয়ার আগে রাষ্ট্রপতি, সেটা ইয়াসির আরাফাত ফিলিস্তিনের, এবং এই যে জিয়াউর রহমান, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 17 এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার এই যে এখন যেটা মুজিবনগর থানা, এখান থেকেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। অতপর আর কি প্রথম জাতীয় সংসদ নির্বাচন 1973, তারপরেই আর কি বঙ্গবন্ধু 1974 সালে বাকশাল রক্ষী বাহিনী গঠন করেন, যার স্বরূপ পায়নি। 75 সালের 15 আগস্ট শহীদ হওয়ার পরে এই যে অতপর জিয়াউর রহমান হানা ভোটের মাধ্যম দিয়ে ক্ষমতায় আসেন। 1979 সাল জিয়াউর রহমান সাহেব, এটা আমি বলছি দেশ বিদেশ এবং নতুন প্রজন্মকে জানার জন্য, যেহেতু আমি এর সাথে জড়িত। 1977 সালের হানা ভোটের পোলিং এজেন্ট ছিলাম। 79 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন জিয়াউর রহমান সাহেব দেন। তখন জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি, সংসদ প্রধান, সংবিধান প্রধান, সরকার প্রধান এবং এই যে মিলিটারি প্রধান, 5 ক্রাইটেরিয়ারই প্রধান ছিলেন। সেই জিয়াউর রহমান সাহেবও কিন্তু ক্ষমতাটা চালাইতে পারেন নাই। 1981 সালে চট্টগ্রাম সার্কিট হাউস এই যে তিনি খুন হন, তার পাশের রুমেই কিন্তু সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী ছিলেন। কিন্তু এই খুনের মামলার আসামি হন মেজর মঞ্জুর রহমান, যিনি আমার সরাসরি সেক্টর কমান্ডার। 8 নম্বর সেক্টর, এই যে 8 নম্বর সেক্টরের হেডকোয়ার্টারটা ছিল এই বনগা বেনাপোল, যেটা রণাঙ্গন 3 কিলোমিটার বেষ্টিত মুক্ত অঞ্চল। আমি এখানকারই মুক্তিযোদ্ধা মেজর মঞ্জুর রহমান সাহেব আমার সরাসরি
সেক্টর কমান্ডার ছিল, আমাদের বাইনোকুলার দিয়েছিল এবং আর কি ওই যুদ্ধ করতে যেয়েই আমি আহত হই। তো এরপরের আর কি সেই 1981 পরবর্তী সাত্তার সাহেব 7 মাসের জন্যে রাষ্ট্রপতি ছিলেন। এরপরে আর কি এরশাদ সাহেব সাত্তার সাহেবের ঘাড়ে বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতাটা নিয়ে নেন। এরপরে এরশাদ অবৈধভাবে সামরিক গণতন্ত্র তকমা দিয়ে 9 বছর জেল কি বলে দেশ শাসন করেন, 9 বছর জেলও খাটেন। সেই এরশাদ সরকারই আবার কিন্তু এই যে দুইটি তৃতীয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন দেন, সেখানেও বৈষম্য হয়েছিল। এরপরে আর কি 90 সালের 5 ডিসেম্বর এখানটায় আর কি এই এরশাদ সাহেব ক্ষমতা ছাড়তে বাধ্য হন। তারপরে আর কি 91 সালে বিএনপি ক্ষমতায় আসেন। তখন আবার আরেকটি পিপুল কনসেনসাস ভোট হয় পরোক্ষ, যেটা রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে প্রধানমন্ত্রী শাসিত বা সংসদ শাসিত সরকার। সেই ক্ষমতাটা 91 থেকে 96 5 বছরের টার্ম বিএনপি শেষ করতে পারে নাই। 4 মাস আগে আর কি 1996 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে এই যে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনটা হয় 1990 সালে। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন 1996 সাল 15 ফেব্রুয়ারি। আমি ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 হতে টেবিল প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করি আওয়ামী লীগ বিদ্রোহী হিসাবে। কিন্তু আমার ওই যশোর 1 থেকে আর কি আমাকে জিততে দেয় নাই, আমি জিতেছিলাম 17,500 ভোট পেয়ে। কিন্তু তৎকালীন এই যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঢাকা বিএনপি প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে। তারপরে সেই ভোটেও তো বৈষম্য হয়। ওই 96 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচন হয় মে মাসে, যেটা ছিল এই যে কি বলে মে মাসে শাহাবুদ্দিন সাহেব 90 দিনের সরকার, সেই ভোটটিও ভালো ভোট হয়েছিল। তারপরে আর কি 8ম জাতীয় সংসদ নির্বাচন এই যে 1996 থেকে 2001 আওয়ামী লীগের সরকার। 2001 সালে আবারও একটু পিপুল কনসেনসাস ভোট হয়, যেটা পরোক্ষ হানা ভোট আর কি তৃতীয়। সেই ভোটে বিএনপি বিজয়ী হয়। বিএনপি 5 বছর ক্ষমতাটা চালায় আর কি। এর মধ্যে একইভাবে সুষ্ঠু সুন্দরভাবে একবারই ক্ষমতা বদল হয় 96 থেকে 2001-এ আওয়ামী লীগ যখন ক্ষমতাটা ছাড়ে। এরপরে 2006 সাল হতে 8 সাল পর্যন্ত বৈষম্য অবৈধভাবে 90 দিনের কথা বলে 180 দিনের কথা বলে মঈনুদ্দিন ফখরুদ্দিন 111 নামে সরকার পরিচালনা করেন। তৎকালীন সরকার প্রধান এবং বিরোধী দলীয় প্রধানকে অন্তরীণ রাখেন বেগম খালেদা জিয়া শেখ হাসিনাকে আর কি। তারপরে 2009 সালের যেটা 9ম জাতীয় সংসদ নির্বাচন, এটাও কোনো ভোটাভুটি হয় নাই, বৈষম্য হয়েছিল। 2008-এর যে ভোটটি, এই ভোটটি সব দল অংশগ্রহণ করে, মোটামুটি ভালো ছিল। 14, 18, 24 এখানটায় কোনো ভোটাভুটি হয়নি। আমি 2009, 14, 18, 24 স্বতন্ত্র হিসেবে টেবিল প্রতীক নিয়ে যশোর 1 হতে নির্বাচনের চেষ্টা করি, আমাকে নির্বাচন করতে দেওয়া হয় নাই। তখনও আর কি ভোটে বৈষম্য হয়েছিল। 2023 সালে আমি রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী হই, 18 কোটি জনগণের পক্ষে আমাকে ভোটটা করতে দেওয়া হয় নাই। এই যে এরপরে আর কি ছাত্র জনতার সরকার, যার সাথে আমার এই এনএসটিভিও 10টি প্রোগ্রাম করেছে নাহিদ ইসলামদের সাথে। তারপরে যাই হোক আর কি এই যে 2026 সালের যে নির্বাচনটি হয় আর কি, এই নির্বাচনে এখানটায় বিএনপি নিরঙ্কুশভাবে বিজয়ী হয়। বিরোধী দল এখন জামাত ইসলাম, এনসিপি সহ 11টি দল। এইটার আর কি সংসদ অধিবেশনের প্রথম এখান থেকেই বৈষম্যটা শুরু হয়েছে। এবং চতুর্থ যেটা হানা ভোট, পিপুল কনসেনসাস ভোট, এখানটাই আর কি কোনো হানা ভোটের পর্যায়ে এটা পড়ে না, কারণ এটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল আর কি। এখানটাই প্রথম আমরা শুনলাম যে এখানে 47% ভোট, পরে দেখানো হয়েছে 60% ভোট। আমি 2026 সালের 13তম জাতীয় সংসদ নির্বাচনে যশোর 1 হতে স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করি। রিটার্নিং অফিসার যশোর 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমাকে স্বতন্ত্র আওয়ামী লীগ তকমা দিয়ে আমার মনোনয়ন পত্রটা এই যে
অবৈধ ঘোষণা করে। এরপরে প্রধান নির্বাচন কমিশন বরাবর আবেদন করি। পরবর্তী পর্যায়ে আমার আপিল আবেদনটি এখন এই যে মাননীয় উচ্চতর আদালতের এই এটা কি বলে রিট মামলা নম্বর 1370, শুনানিটা হলো মার্চ 22, 2026। ইলেকশন হয়ে গেছে 12 ফেব্রুয়ারি 2026। এটা বৈষম্য না অবৈষম্য, এখানে এই কথাটা কেন বলছি, এখান থেকেই আর কি এইটার ওপর থেকেই এই যে চলমান যে সরকার সংসদ বসে 12 মার্চ 2026, এখান থেকে রাষ্ট্রপতিকে নিয়ে স্পিকারকে নিয়ে এবারই ব্যতিক্রম আর কি এই যে সংসদীয় সভাপতি নির্বাচনের মাধ্যমে ডেপুটি স্পিকার, স্পিকার এবং স্পিকারের মাধ্যম দিয়ে রাষ্ট্রপতির ভাষণের আহ্বান জানানো, প্ল্যাকার্ড দেখানো, বিরোধী দলের পক্ষ জামাত এনসিপির পক্ষ থেকে গালিগালাজ করা, অবৈধ ঘোষণা করা, এই যে রাষ্ট্রপতি মাননীয় রাষ্ট্রপতির ভাষণের পূর্বে আসন গ্রহণের পূর্বে জাতীয় সঙ্গীত বাজানোর সময়ও আর কি জামাত ইসলাম তো করবেই না, এনসিপিও করে নাই। এইটা নিয়ে এখন অনেক লেখাজোকা হচ্ছে। যাই হোক, এটা আমাদের কাম্য নয়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো যাই হোক, এখান থেকে তারপরে সেই সংসদ থেকে ওয়াক আউট করার পরে আজ আবারও 15 মার্চ 2026 সংসদের অধিবেশন বসে। রাষ্ট্রপতির ভাষণের ওপরেই আলোচনাটা চলমান আর কি। তো আমাদেরকে সেই জায়গায় আমাদের যে 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের নিয়ামক শক্তি ছিল জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ব্রিটিশ পরবর্তী ভাষা আন্দোলন হতে দেশ আনায়নে, বাংলাদেশ আনায়নে যারা শহীদ হয়েছে তাদের সকলের প্রতি বিদেহী আত্মার শান্তি কামনা করি। সকলকে জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। এখন আমাদের নিয়মিত অনুষ্ঠান এনএসটিভি সংবাদ। আমার এখানে এই যে আমি তো সংসদীয় খবর সহ সকল সংবাদটা বললাম। আমার এখান থেকে দুই বাংলার কবি, আমার এই যে নির্বাহী সম্পাদক কবি নজমুল হেলাল, চশমা আছে আপনার? না, চশমা সবাই দেখতে পাবো। হ্যাঁ, এই হেডলাইনগুলো একটু পড়ে দেন। আমি ইরানের তেল কেন্দ্র, হ্যাঁ, খারগ দ্বীপে উপর্যুপরি হামলা, তেল রপ্তানি বন্ধ হয়নি, ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে, ইরান বলছে। ইরানের প্রেসিডেন্ট, এবং ইরানের প্রেসিডেন্টই এখন কিন্তু সর্বোচ্চ ধর্মীয় নেতা, কিন্তু ধর্মীয় শিক্ষায় সর্বোচ্চ, অর্থাৎ আয়াতুল্লাহ নন। উনি হচ্ছেন আর কি আলী খামেনি পুত্র। এইটা হইল আপনার মোস্তফা খামেনি। আর ইরানের সর্বোচ্চ নেতাকে আয়াতুল্লাহ মানে হইল পাক কালাম হাদিস কিয়াস ইজমা এবং আমাদের মাজাহাব এর ওপরে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে, যেরকম স্বশিক্ষিত যারা আরবি জানে, কোরআন শরীফ জানে, বলতে পারে, প্রতিষ্ঠানিক ডিগ্রি নাই, তারা হাফিজিহুল্লাহ। আর প্রতিষ্ঠানিক ডিগ্রিধারী পাক কালাম হাদিসের আলোকে এবং ওই কিয়াস ইজমা আমাদের মাজাহাব এবং অন্যান্য বিষয়াদির উপরে, শিয়া সুন্নি ইত্যাদির উপরে যারা এই যে হাদিস কোরআনের আলোকে জ্ঞান অর্জন করে থাকে, তাদেরকেই বলা হয় আয়াতুল্লাহ, অর্থাৎ সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত কোরআনিক আলোকে আর কি। তো সেই পেজুশকিয়ানি বলেছেন ইরানের প্রেসিডেন্ট যে তারা এই যে যৌথ যারা যুদ্ধ করছে ইসরায়েল, ফিলিস্তিন এবং এর সাথে যোগ দিয়েছে ন্যাটো সদস্য গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, জার্মানি। ইতিমধ্যে জার্মানি তাদের সমর্থনটা প্রত্যাহার করে নিয়েছে। এবার আরেকটি সংবাদ আছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে 34 বাংলাদেশি নিহত, শতাধিকের হদিস নেই, কারোই লাশ আসেনি, পরিবার দেশে এনে দাফন করতে চায়। এইটা কোনো কিছুটাই হবে না, ওরা ওখান থেকে। আর এইটার উপরে রাব্বুল আলামিন এই যে আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শুধু ইউক্রেন কেন, মধ্যপ্রাচ্য সহ, ফিলিস্তিন সহ, ইসরায়েল সহ যারাই মারা যাচ্ছে না কেন, মুসলমান অমুসলমান যারাই হোক না কেন, আত্মার শান্তি কামনা করি মুসলমানদের জন্য। এটা রাব্বুল আলামিন তাদেরকে শহীদি হালতে জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। আরেকটি কথা বলি, আজকে যেহেতু মহান এই যে আমাদের স্বাধীনতার মাস, একটা মাস, তো এই মার্চ মাসের আজকের এই দিনে ইয়াহিয়া খান ঢাকায় এলে বিভিন্ন ভবনে ওড়ানো হয় কালো পতাকা। হ্যাঁ, এটা সেই 1971 সালের 15 মার্চ, হ্যাঁ হ্যাঁ, ওইটার জন্যই আর কি এই যে কালো পতাকা উড়ানো হয়। জাতীয় পতাকাও
এখানে উড্ডিন তো ছিল, যেখান থেকে নামিয়ে দিয়েছিল সেখানেই আবার ডিস্ট্রিক্ট লেভেল, মহকুমা লেভেল, ঢাকাতে চট্টগ্রামে এই যে জাতীয় পতাকাও কিন্তু উত্তোলন করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সকল কথাই আজকে যে গুরুত্বপূর্ণ কথা জাতীয় বলেছেন, ভাষণ আর কি। হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সব ধর্মের মানুষকে নিয়ে শান্তির বাংলাদেশ গড়ে তোলা হবে। ইমাম পুরোহিতদের ভাতা প্রদান উদ্বোধন অনুষ্ঠানে আমি কিন্তু এই যে ইমাম এবং পায়াস ম্যানদের আর কি, পুরোহিত নয়, পায়াস ম্যান অর্থাৎ বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, পাঞ্জাবি যত রকমের অন্য ধর্মের লোক আছে, এদের ধর্ম যাজকদের কি আর কি বলা হয়, পায়াস লিডার, পায়াস ম্যানস লিডার আর কি। তো সেইটার ওপরেই আমি কিন্তু ওই যখন থেকে ইয়াসির আরাফাতের ওপরে, প্যালেস্টাইনের ওপরে আমি কাজটা করি, আমার ডেমোক্রেটিক বাংলাদেশের ওপরে, তখন থেকেই বলছি কিন্তু এই যে মসজিদ ভিত্তিক যে 560টি মসজিদ হয়েছে, দাওরা হাদিসকে MA পাশের সমমান করা হয়েছে, এখানে খতিব থেকে খাদেম পর্যন্ত সকলকে স্যালারি বা সম্মানের আওতায় এনে আর কি তাদের যে কাজটি তারেক রহমান সাহেব শুরু করেছেন। এটা কিন্তু আমার এই বাংলা রেকর্ড, ডেইলি নিউজ স্টার, NSTVর একটা কর্মকাণ্ডের নিয়মিত সংবাদের অনুষ্ঠান আর কি। এই সাথে আমাদের আরেকটি অনুষ্ঠান আছে যেটা কাকরাইল, কাকরাইলের টঙ্গীর বিশ্ব জমায়েতটা কিন্তু এখনো হয় নাই, মার্চ মাস অর্ধেকটা। আমি এখান থেকে ধর্ম মন্ত্রণালয়, এই ইসলামিক ফাউন্ডেশন বরাবর উপস্থাপন করছি, এখন আছে 2.5 খণ্ড নাই, মামুনুল, ফাইজুল, বৈষম্য ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন, এরাই তো 2.5 খণ্ড করেছিল তবলিগকে, এখন আর এরা নাই। এবং ওই সেই কাকরাইলের সেই মুরব্বী জুবায়ের, এনাকে বলা হয়তো মাওলানা, এখন সবাই বলছে হাফিজিহুল্লাহ, স্বশিক্ষিত জুবাইরও এখন আর নাই, 80 বছর বয়সে রিটায়ার্ড করেছে। NSTVর নিয়মিত খবর। বাংলাদেশ এই যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে নিয়মিত নিয়মতান্ত্রিক খতিব নিয়োগ দেওয়া প্রয়োজন, কাকরাইলেও খতিব নিয়োগ দেওয়া প্রয়োজন, এবং টঙ্গীর বিশ্ব জমায়েতটা মার্চ মাসের ভিতরেই এক মুরব্বীর বয়ানে, এক মুরব্বীর দোয়ায় এটা অনুষ্ঠিত হওয়া অতীব জরুরি। আরেকটি আছে, আজ বইমেলার মাস আজকে শেষ হলো, বইমেলার বিক্রি কমেছে 80%। এইবার কোনো বই মেলাই হয় নাই কি, হজবরল ভাবে কোনো রকম ভাবে আর কি দায় সারা গোছে এই যে জামাত ইসলামের এই যে এখান থেকে পুরস্কার দিয়ে আবার পুরস্কার কেড়ে নেওয়া, এটা তামাশা করা। এই দেশের যাই হোক আর কি কবি, বুদ্ধিজীবী, সাংবাদিক তো নাই, যে কয়জন আছে জেলখানায় আছে, তারপরেও এই যে তামাশাটা আর কি করা হয়েছে, এইটা না করাই ভালো ছিল। 80 ভাগ বিক্রি হয়নি মানে যে 20 ভাগ আর কি বিক্রি হয়েছে, এগুলো সব সৌজন্য সংখ্যা। এখান থেকে কেউ কোনো টাকা পয়সা নিয়ে, তাদের ফার্নিচার নিয়ে ঘরে ব্যাক করতে পারবে না, মহা একটা লস হয়ে গেছে। আর এখানটায় কবি সাহিত্যিকদের যারা বই লেখাজোকা করে, যারা এই দেশের সংস্কৃতিকে, মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে, অন্যান্য ধর্মাবলম্বীকে, ধর্মীয় সমাজকে, সাধারণ সমাজকে, বুদ্ধিদীপ্ত সমাজকে অবজ্ঞা করা হয়েছে। আমি এখান থেকে আর কি এই যে মাননীয় প্রধানমন্ত্রীও তো এখানকার এই যে মন্ত্রী, সেই হিসাব দিয়েই আমাদের আজকের NSTV সংবাদ এখানেই শেষ করছি আর কি। আজ আমাদের আর অন্য কোনো প্রোগ্রাম নাই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি 34 বছরের আমলি পীর। আজ আমাদের 25 রমজান শেষ হয়েছে, সৌদি আরবের 26তম রমজান শেষ হয়েছে। রমজান মাসের যেটা দীক্ষা, আমরা সৌদি আরবের সাথে নাই, স্থান কাল পাত্র ভেদে নামাজটা পড়ি, রমজানের চাঁদ দেখে রোজা রাখি, শাওয়ালের চাঁদ দেখে রোজা ভঙ্গ অর্থাৎ ঈদ পালন করি। আর তা না হলে এখানটায় আমাদের এই দেশের এই যেটা নামাজ রোজার ওপরে হচ্ছে, এইটা আরো দিন দিন এই যে বৈষম্যটা বৃদ্ধি পেতে থাকবে। রাব্বুল আলামিন পিছনের রোজাগুলো কবুল করে নিন, সামনের বাকি রোজাগুলো থাকার তৌফিক দিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। আমি 34 বছরের আমলি পীর। এখানে ইস্তেগফার দোয়াটাই করব রমজান মাস, পবিত্র মাস উপলক্ষে। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামুন নবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল
আলামিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। চিকনগুনিয়া, ডেঙ্গু, কোভিড সতর্কতায় থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালাম।